সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পক স্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে নবনিযুক্ত 5 মন্ত্রী প্রতিমন্ত্রীও জাতীয় স্মৃতিসৌধে পুষ্পক স্তবক অর্পণ করেন। পরে স্থানীয় সরকার মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেন, স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে মন্ত্রিসভায় নতুন সদস্য সংযোজন হয়েছে। অন্যদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, পর্যালোচনার পর প্রধানমন্ত্রী ভারতের সফরের সিদ্ধান্ত নেওয়া হবে। ইউসুফ আলীর আরও তথ্য। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বিউবলে বেজে ওঠে করুণ সুর। 3 বাহিনীর প্রধান সহ রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করেন সশস্ত্র বাহিনীর চৌকস সদস্যরা। পরে পরিদর্শন বইয়ে স্বাক্ষর ও বৃক্ষরোপণ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন মন্ত্রিপরিষদের সদস্যরাও। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেন, বিশ্বের বুকে বাংলাদেশের সুনাম অর্জন করাই হবে সরকারের মূল লক্ষ্য। বাংলাদেশের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো দূর করে বাংলাদেশকে একটি গতিশীল রাষ্ট্রে পরিণত করা এবং বিশ্বের বুকে বাংলাদেশের সুনাম পুনঃপ্রতিষ্ঠিত করা। বারবার বাংলাদেশে গণতন্ত্রের যে পরিক্রমা সেটা ব্যাহত হয়েছে এবং বারবার বিএনপি সেটাকে নতুন করে প্রচেষ্টা নিয়েছে এদেশকে গণতন্ত্রের পথে নিয়ে যাওয়ার জন্য। অন্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বলেন, সবার আগে বাংলাদেশকে সামনে রেখে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে আলোচনা করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হবে। চ্যালেঞ্জ তো অনেক রয়েছে, সেই চ্যালেঞ্জগুলি মোকাবেলা করতে হবে। ইতিমধ্যেই 6 মাসের মধ্যে আমরা অনেক দূর কাজ এগিয়ে নিয়েছি। এখন এক্সিকিউশন করার জন্য যে সময়টি দরকার, সেই সময়টি আমাদের লাগবে। সবার আগে বাংলাদেশকে রেখে আমাদের ন্যাশনাল ইন্টারেস্টের ভিত্তিতে আমরা আমাদের ফরেন রিলেশনস কন্ডাক্ট করব, পলিসি অ্যান্ড ডেলিভারি ইন এভরি ওয়ে। মন্ত্রণালয়ের কাজের পরিধিটা কত বড় এবং আসলে প্র্যাকটিক্যাল কী কী প্রবলেম আসে, তো আমার বিশ্বাস ইনশাল্লাহ আপনারা সবাই সহযোগিতা করলে, দেশবাসীর সাথে থাকলে ইনশাল্লাহ ভালোভাবেই করবেন ইনশাল্লাহ কাজ। রাষ্ট্র ও সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার পর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ মন্ত্রিপরিষদের সদস্যরা মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় স্মৃতিসৌধে। দেশের মানুষের প্রত্যাশা, যে লক্ষ্য নিয়ে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল, সে লক্ষ্য বাস্তবায়নে কাজ করবেন তারা। জাতীয় স্মৃতিসৌধ থেকে ইউসুফ আলী, মাই টিভি। দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর, হিজলা, মেহেন্দিগঞ্জ, ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সভায় সিদ্ধান্ত হয়। সভায় ভোলার সঙ্গে ঢাকা ও বরিশালের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনে 3টি প্রস্তাব নিয়ে আলোচনা হয়। এর মধ্যে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রস্তাবিত রহমতপুর, হিজলা, মেহেন্দিগঞ্জ, ভোলা রুটটি বেছে নেওয়া হয়েছে। এই রুটে মহাসড়ক নির্মাণের মাধ্যমে ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা হবে। সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান ভৌগোলিক প্রতিবন্ধকতা দূর করে নিরবিচ্ছিন্ন যোগাযোগ ও ব্যবসা বাণিজ্যের সুযোগ বাড়াতে সমন্বিত সড়ক ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করার এই উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। সিলেটের উসমানীনগরের ব্রাহ্মণগ্রাম এলাকায় তেলবাহী লরির সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে 4 জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে 2 জন পুরুষ ও 2 জন নারী। দুপুরে সিলেট ঢাকা মহাসড়কের দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত 7 জনকে ওসমানী হাসপাতালে নিলে তাদের মৃত্যু হয়। বাকি জন চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। পুলিশ জানায়, সিলেট থেকে ঢাকাগামী পদ্মা অয়েল কোম্পানি তেলবাহী খালি ট্যাঙ্ক লরি ওসমানীনগরের ব্রাহ্মণগ্রাম এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদেরকে হাসপাতালে পাঠায়। গত 7ই আগস্ট একই মহাসড়কে 2টি বাসের মুখোমুখি সংঘর্ষে 9 জনের মৃত্যু হয়। মুন্সিগঞ্জের গজেরিয়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় তোতা মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় কাভার্ড ভ্যানের চালক রোমান গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল তাকে গাড়ির ভেতর থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।
শুক্রবার রাত 3:12 দিকে উপজেলার জামালদি বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে গজারিয়া ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরে অত্যাধুনিক স্প্রেডার সহ প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জাম ব্যবহার করে গাড়ির ভেতর থেকে আহত চালককে উদ্ধার করা হয়। এরপর ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্সে তাকে গজারিয়া উপজেলা হাসপাতাল কমপ্লেক্সে পাঠানো হয়। ভারতের কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত 7 বাংলাদেশির মধ্যে সাতক্ষীরার 2 জনের একজন SM আলিমুজ্জামান সাজুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুপুর 12টার দিকে ভুমরা স্থলবন্দরে ভারতীয় BSF ও ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহটি বাংলাদেশ ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। পরে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহটি তার ভাই SM নুরুন নবীর কাছে বুঝিয়ে দেওয়া হয়। একই ঘটনায় নিহত সাতক্ষীরার অপর নাগরিক রেবতী সরকারকে পরিবারের ইচ্ছায় কলকাতাতেই দাহ করা হয়েছে। এদিকে কুষ্টিয়ার একই পরিবারের 4 সদস্য সহ সাভারের আহমেদ বাবুর মরদেহ এখনো কলকাতার হিমঘরে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। চিকিৎসা শেষে কলকাতায় একটি হোটেলে রাত্রি যাপন করে পরের দিন আসবে। আমরা শুনছি যে এসি নাকি বাস্ট হয়ে আমার ভাই সহ আরও অনেকে মারা গিয়েছেন। 3 দিন ধরে এটা নিয়ে আমি দৌড়াদৌড়ি করছি, বিভিন্ন মন্ত্রণালয়, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে খুবই আন্তরিক সহযোগিতা পেয়ে হোটেল বা আনুষঙ্গিক ইসে আমরা ক্ষতিগ্রস্ত হই। এই ক্ষতিগ্রস্তের জন্য ভারত সরকারকে আমরা দায়ী করি এবং এরকম আমার ভাইয়ের মতন আর কোনো ভাইকে যেন আমার না হারাতে হয় সেই দাবি আমি জানাই। ইন্ডিয়ার BSF এবং ইমিগ্রেশন কর্তৃপক্ষের তরফ থেকে তার লাশ আমাদের কাছে বোঝাই দেয়। আমরা লাশটা 12টার দিকে গ্রহণ করে যিনি মারা গেছেন ওনার ভাই জনাব SM নুরুন নবী ওনার কাছে ওনার ভাইয়ের লাশটা আমরা বুঝিয়ে দিই। খুলনার লবণছড়ায় চাঞ্চল্যকর জোড়া হত্যাকাণ্ডের নেপথ্যে কারণ প্রকাশ করল র‍্যাব 6। গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে জোড়া খুনের মূল পরিকল্পনাকারী শীর্ষ সন্ত্রাসী আলামিন হাসান সাইফি ও তার সহযোগী রাকিবকে। গত 19 আগস্ট লবণছড়ার 80 বিঘা এলাকায় বি কোম্পানি ও পলাশ গ্রুপের আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা ও পারস্পরিক কোন্দলের জেরে ঘটে নৃশংস ঘটনা। র‍্যাব জানায় প্রতিপক্ষ গ্রুপ প্রথমে নাজমুল নামে এক যুবককে কুপিয়ে ভিডিও কল দিলে প্রতিশোধ নিতে সাইফি ও তার দল রক্তক্ষয়ী হামলায় নামে। সেখানে মঞ্জুরুল ইসলামকে তার বাবার সামনে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়। হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি শর্টগান, একটি পিস্তল ও 3টি চাপাতি উদ্ধার করেছে র‍্যাব। জোড়া খুনের সাথে জড়িত বাকি আসামিদের ধরতেও অভিযান চলছে। মেহেরপুরের গান্নী এলাকা থেকে প্রাপ্ত পরিত্যক্ত ককটেল তদন্তের সূত্র ধরে বোমা হোসেন নামে এক আলোচিত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকালে তার নিজ বাড়ি থেকে 2টি ককটেল সদৃশ্য বস্তু উদ্ধার করা হয়। পুলিশ জানায় গাংনী থানা এলাকায় পূর্বে উদ্ধার হওয়া বিভিন্ন পরিত্যক্ত ককটেল সদৃশ্য বস্তুর তদন্ত চলাকালে পুলিশ বোমা হোসেনের সম্পৃক্ততা অবস্থান চিহ্নিত করে। পরে বিশেষ অভিযান চালিয়ে তাকে কুমিল্লা জেলার নাঙ্গলকোট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, গ্রেপ্তারকৃত বোমা হোসেনের বিরুদ্ধে হত্যা মামলা সহ মোট 7টি মামলায় জিআর ওয়ারেন্ট বিচারাধীন রয়েছে। বরেন্দ্র অঞ্চলে সেচ কাজে ভূ উপরিস্থ পানি ব্যবহারে প্রায় 1000 কোটি টাকার প্রকল্প নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন BMDA চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন। শনিবার চাঁপাইনবাবগঞ্জে BMDA এর বিভিন্ন স্থাপনা ফসলের মাঠ পরিদর্শন শেষে কৃষকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এই কথা বলেন। তিনি জানান, গোমস্তাপুরের রহনপুরে মহানন্দা নদী থেকে পানি তুলে খালের মাধ্যমে জমিতে সেচ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এতে চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর কয়েকটি উপজেলার কৃষক উপকৃত হবেন। তিনি আরো বলেন, আগামী 10 বছরের মধ্যে সেচে বিদ্যুতের ব্যবহার কমিয়ে সৌর বিদ্যুতের মাধ্যমে 1700 পাম্প চালানোর পরিকল্পনা রয়েছে। আগামী 5 বছরে 20,000 কিলোমিটার খাল খননেরও উদ্যোগ নেওয়া হয়েছে। সেখান থেকে আমরা ডবল লিফটিং করে সেখান থেকে নদী থেকে পানি এনে আমরা এই খালে ফেলবো। এখান থেকে আমরা ছোট ছোট পাম্প, যেটা LLP বলে, এই পাম্পের মাধ্যমে আমরা কৃষকদের সহায়তা করবো। তারপরে জানেন এটা অনেক কস্টলি প্রজেক্ট, প্রায় 1000 কোটি টাকার মতো লাগবে, 1000 কোটি লাগবে। তা আমরা মনে করছি যে এই কয়েকটি উপজেলা এখানে কৃষকরা উপকার হবে। ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁওয়ে মিষ্টি বিতরণ করেছেন জেলার সাংবাদিক বৃন্দরা। এই সময় প্রেস ক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠু, সাধারণ সম্পাদক তানভীর হাসান তানু, টিভি জার্নালিস্টের সভাপতি পার্থ সারথী দাস, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রোহান সহ জেলা উপজেলা পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মিষ্টি বিতরণ শেষে সাংবাদিক নেতা বলেন, ভালো কাজের মূল্যায়ন পেয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিজ জেলা থেকে রাষ্ট্রপতি পাওয়ায় আনন্দিত তারা।
এদিকে গাইবান্ধা 4 গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য শামীম কায়সার লিঙ্কন প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত হওয়ায় তার নির্বাচনী এলাকা গোবিন্দগঞ্জ এবং নিজ গ্রাম মহিমাগঞ্জে উৎসবে মেতে উঠেছে সর্বস্তরের মানুষ। এ উপলক্ষে আনন্দ মিছিলে সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়েছে। পরে এক আনন্দ মিছিলে অংশগ্রহণ করেন উপজেলা বিএনপি সদস্য সচিব রেজানুল হাবিব রফিক, বিএনপি নেতা আলতাফ হোসেন পাতা ও রফিকুল ইসলাম রফিক সহ অন্যান্য নেতাকর্মীরা। চুয়াডাঙ্গার দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানির চিনি কারখানার অগ্রগতি, কৃষকদের স্বার্থ সংরক্ষণ ও সার উৎপাদন নিয়ে নানা পরিকল্পনার কথা জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান। সকালে উথলি ইউনিটে আখ চাষী শামীম হোসেনের প্রদর্শনী প্লট পরিদর্শন শেষে তিনি সব কথা বলেন। এমডি জানান, এবার চিনি কারখানার লোকসান আগের তুলনায় অনেক কমেছে। কৃষকদের উৎসাহিত করতে আখের দাম 625 টাকা থেকে বাড়িয়ে প্রতি কুইন্টাল 651 টাকা করা হয়েছে। 2025-26 অর্থ বছরে কেরু প্রায় 165 কোটি টাকা লাভ করেছে। এর মধ্যে ডিস্টিলারি ইউনিটে 223 কোটি এবং সোনার দানা জৈব সার বিক্রি করে প্রায় 1,47,00,000 টাকা লাভ হয়েছে। আমরা আখ চাষ আরো বাড়াবো। চিনি কারখানায় প্রধান কাঁচামাল সেটা হলো আমাদের আখ। এই আখটা যেন আরো বেশি কৃষকরা লাগাইতে উৎসাহ বোধ করে এবং কৃষকরা যাতে এই আখের পরিচর্যা করে আরো সুন্দরভাবে আমাদেরকে আখ মিলে সরবরাহ করতে পারে এবং তারা যাতে আরো বেশি আখের টাকা পায় সেজন্য সবসময় তারা সজাগ আছে এবং আমরাও তাদেরকে যতটুকু সহযোগিতা করার আমরা করে থাকি। রাজবাড়ী গোয়ালন্দে ঢাকা খুলনা জাতীয় মহাসড়ক যেন পরিণত হয়েছে ময়লার বাঘারে। এতে দুর্গন্ধ, পরিবেশ দূষণের পাশাপাশি বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি। স্থানীয়দের অভিযোগ, পৌর কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিস্তারিত রাজবাড়ীর প্রতিনিধি মমিন শেখের প্রতিবেদন, জানাচ্ছেন হাফিজা খানম জুথি। প্রথম দেখায় মনে হতে পারে এটি কোনো ময়লার ভাগাড়, কিন্তু বাস্তবতা ভিন্ন। এটি দক্ষিণবঙ্গের গুরুত্বপূর্ণ প্রবেশপথ, ঢাকা খুলনা জাতীয় মহাসড়ক। রাজবাড়ীর গোয়ালন্দের পদ্মার মোড় এলাকায় মহাসড়কের উপরই দিনের পর দিন ফেলা হচ্ছে পৌরসভার ময়লা আবর্জনা ও বিভিন্ন ধরনের বর্জ্য। রাস্তার পাশে এরকম দুর্গন্ধ, ময়লা আবর্জনা, সাধারণ জনগণের যাতায়াতের সমস্যা। আমরা এই রোড দিয়ে প্রতি সপ্তাহে 2 বার যাতায়াত করে আমাদের অনেক সমস্যা হয় দুর্গন্ধের কারণে। আসলে আমাদের এখানে ময়লা ফেলে তো সেখানে যে আমরা যাওয়া আসায় গন্ধের জন্য অনেক খারাপ লাগে, আর এই যে যাওয়া আসায় গন্ধের জন্য অনেক বমিও লাগে। এবার ব্রিজের ওইখান থেকে এই 1 কিলোমিটার নাক চেপে ধরে যাওয়া লাগে, কারণ এখানে যে দুর্গন্ধটা আসে খুবই বমি হয়ে যাবে এরকম একটা অবস্থা। সমস্যা প্রচুর গন্ধ, অনেক সময় বমি আসে, বমিতে অসময় মাথা ঘুরিয়ে নেয়, আর মেলা সমস্যা হয়। দুর্গন্ধের সড়কের পাশ দিয়ে চলাচলকারী শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের পোহাতে হচ্ছে সীমাহীন দুর্ভোগ। কর্তৃপক্ষের অবহেলাকেই দুষছেন স্থানীয়রা। এই দুর্গন্ধ নাকে যায়, অনেক সময় ওই দুর্গন্ধের কারণে অসুস্থ হয়ে যায়। আমরা চাই যে এখান থেকে যদি ময়লাটা অন্য জায়গায় নিয়ে ফেলা যায়, বাইরের সাইডে ফেলাইলে রাস্তাটা সৌন্দর্য আছে, সৌন্দর্যটা থাকে না। সরকারি ভাবে যদি কোনো নিষ্ক্রিয় করা যেত মনে হয় ভালো হইতো, সবচেয়ে ভালো হতো। এইভাবে ফেলালে দুর্গন্ধ পেছন ধরো যারা গাড়ি চালায় তাদেরও সমস্যা, গাড়ির লোকজন যারা আছে তাদেরও সমস্যা। এই ময়লার কারণে মানুষজন যাইতে পারে না, বন্ধ ছড়ায়, অসুখ রোগ বালাই ছড়ায়। এটা হাইওয়ের পাশে এটা ময়লা ফেলে হাজার হাজার লোক যাতায়াত করে, আমাদের নাকে বন্ধু, আমাদের সমস্যা হয়। তবে এই জায়গা যদি ময়লা না ফেলায় তো আমাদের জন্য যাতায়াতের জন্য আমরা। এদিকে দ্রুতই পদক্ষেপ নেওয়া হবে এমনটাই জানালেন প্রশাসক। এটা আমরা আমি তো নতুন আসছি, বিষয়টা আমি ডিটেইলস এর সাথে জানি না, আমি জেনে তারপরে অনুযায়ী যে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন আমরা নিব ইনশাআল্লাহ, এবং অতি সত্বর নিব ইনশাআল্লাহ। দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার হিসেবে গুরুত্বপূর্ণ এই মহাসড়ককে ময়লার ভাগাড়ে পরিণত না করে দ্রুত কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার দাবি স্থানীয়দের। হাফিজা খানম জুথি, মাই টিভি। ঢাকার ধামরায় বংশী নদীতে ভেসে যাওয়া গলায় কলস ও চোখ মুখ বাঁধা ছায়েরা খাতুন নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ওসি মোহাম্মদ নাজমুল হুদা খান। স্থানীয় পুলিশ সূত্র জানায়, ধামরাই উপজেলা সদর ইউনিয়নের হাজিপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া বংশী নদীতে একটি মরদেহ ভেসে যেতে দেখে এলাকার লোকজন ধামরাই থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এই বিষয়ে ধামরাই থানার ওসি মোহাম্মদ নাজমুল হুদা খান বলেন, ঘটনাস্থলে গিয়ে নদী থেকে চোখ মুখ ও গলায় কলসি বাঁধা মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা হোসেন শহীদ সরওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
দেশের 14টি ঝুঁকিপূর্ণ উপজেলার মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর ও নবীনগর উপজেলার প্রিজেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে টিকা কেন্দ্রে কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব শ্যামল। এই সময় চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগের পরিচালক শেখ মোহাম্মদ ফজলে রাব্বি, সিভিল সার্জন ডাক্তার নোমান মিয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদে জাহান সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, ক্যাম্পেইনের আওতায় ব্রাহ্মণবাড়িয়া সদর ও নবীনগর উপজেলায় মোট 10,24,509 জনকে খাওয়ানো হবে এই টিকা। তবে 1 বছরের কম বয়সী শিশু ও গর্ভবতী নারীরা এই ক্যাম্পেইনের আওতামুক্ত থাকবে। মুন্সিগঞ্জে প্রায় 3,54,000 মানুষকে কলেরার ঝুঁকি মোকাবেলায় টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নিয়ে সদর উপজেলায় শুরু হয়েছে ওরাল কলেরা ভ্যাকসিন ওসিভি ক্যাম্পেইন। সকাল 8টা থেকে শুরু হওয়া এই কর্মসূচির আওতায় সদর উপজেলার 9টি ইউনিয়ন ও মীরকাদিম পৌরসভা সহ পর্যায়ক্রমে 91টি টিকাদান কেন্দ্রে 1 বছর বা তার বেশি বয়সী মানুষকে বিনামূল্যে মুখে খাওয়ার কলেরা টিকা দেওয়া হবে। তবে গর্ভবতী নারী সহ নির্দিষ্ট কিছু ক্ষেত্রে এই টিকা দেওয়া প্রযোজ্য নয় বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সৈয়দা নূরমহল আশরাফি, সিভিল সার্জন ডাক্তার সাজেদা বেগম সহ আরও অনেকে। অতিরিক্ত কীটনাশক প্রয়োগে ফসলের উৎপাদন খরচ বৃদ্ধি পাচ্ছে, স্বাস্থ্য ঝুঁকিতে করছেন কৃষক, ক্ষতি হচ্ছে পরিবেশ ও প্রকৃতির। এইসব পরিস্থিতি সামাল দিতে যৌক্তিক মাত্রায় কীটনাশক প্রয়োগ করতে হবে। কৃষি উদ্যোক্তা, কীটনাশক ব্যবসায়ী ও কৃষকদের এমন বার্তা দিলেন কৃষি কর্মকর্তারা। দুপুরে মেহেরপুরে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে যৌক্তিক বালাইনাশক ব্যবহার নিশ্চিতকরণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীদেরকে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার এবং বালাইনাশক বিষয়ক আইন সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত শতাধিক ব্যক্তিকে প্রশিক্ষণ প্রদান করেন মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক সঞ্জীব কুমার গোস্বামী, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন, গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা মতিয়ার রহমান। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয়ের 21তম ব্যাচের শিক্ষার্থীদের নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ডক্টর আতিয়া রহমান। এই সময় শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ আরিফুর রহমান সৈকতের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় শাখা শিবির সেক্রেটারি আব্দুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, জামায়াত ইসলামের কেন্দ্রীয় মজলিস শুরা সদস্য নোয়াখালী জেলা জামায়াতের আমির ইশাক খন্দকার, কেন্দ্রীয় শিবিরের স্পোর্টস সম্পাদক মুশফিকুর রহমান সহ অনেকেই। এরা তাদের একটা চরিত্র, তারা তাদের নেতাকর্মীকে হয়তো অ্যাক্টিভ রাখার জন্য, রাস্তায় রাখার জন্য চেষ্টা করছে। তো সেই জায়গা থেকে সে বলছে, তবে আমাদের কাছে সরকারের আবেদন এবং বারবার আমরা বলছি যে শেখ হাসিনা যে গণহত্যা চালিয়েছে জুলাইয়ের সময়, সেই গণহত্যার রায় দ্রুত কার্যকর করার জন্য ইন্টারপোলের মাধ্যমে হলেও, ভারত সরকারের সাথে নেগোসিয়েশন করে হলেও এই ফ্যাসিবাদের দোসরকে অবশ্যই বাংলাদেশে ফেরত নিয়ে আসতে হবে এবং তার রায় কার্যকর করতে হবে। চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়ের মিমি সুপার মার্কেটের একটি স্বর্ণের দোকান থেকে 1,88,30,000 টাকা মূল্যের 55টি স্বর্ণ আত্মসাতের ঘটনায় 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাঁচলাইশ থানায় সংবাদ সম্মেলনে তথ্য জানান সিএমপির উত্তর জোনের সহকারী পুলিশ কমিশনার। দায়িত্বে থাকা কর্মচারী রোমেন দে পালিয়ে গেলে থানায় মামলা করেন দোকান মালিক। পরে সীতাকুণ্ডের ফৌজদার হাট থেকে রোমেনকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন জুয়েলারি ও বন্ধকি ব্যবসায়ীর কাছ থেকে 55টি স্বর্ণের চুড়ি উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। শুক্রবারে যখন তাদের এই গরমিলটা দেখার পরে তাদের দোকানের একজন কর্মচারী, ওনার নাম রোমেন দে, উনি ওয়াশরুমে যাওয়ার অজুহাতে উনি দোকান থেকে পালিয়ে যায়। আর রোমেন দে মূল চুরি করেছে শ্যামল সিংহ, ওনার কাছে 46টি চুরি ছিল। আরেকজন হলো যে জয় দে প্রকাশ বাবু, ওনার কাছে বিকাশ এবং নগদের মাধ্যমে প্রায় 31 লক্ষ টাকা লেনদেন করেছে। আরেকজন রনি দে, ওনার কাছে প্রায় 23 লক্ষ টাকা লেনদেন করেছে ওনার মাধ্যমে। আর স্বপ্না দে ওনার মায়ের যে বিকাশ এবং নগদ মোবাইল নাম্বার আছে, ওখানে ওনারা 33 লক্ষ লেনদেন করেছে। আরেকজন ইমন দে, এই ইমন দে হলো যে ওনাদের এই টাকাগুলোকে সবগুলোকে সংগ্রহ করেছে। এই 6 জন হলো যে আমাদের এই গ্রেপ্তারকৃত আসামি। বগুড়ার আমতলীতে
বরগুনার আমতলীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে 750 গ্রাম গাঁজা সহ সালমা আক্তার নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমতলী থানার হলদিয়া ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের পশ্চিম চিলা এলাকায় তার স্বামীর বসত ঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, মাদকদ্রব্য উদ্ধারে আমতলী থানার একটি দল পশ্চিম চিলা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে একটি বসত ঘরে তল্লাশি চালিয়ে 750 গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে গাঁজা সংরক্ষণের অভিযোগে সালমা আক্তারকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়। এবং মাদকের সাথে সম্পৃক্ত এবং মাদক উদ্ধার আমরা ইতিমধ্যে করেছি। এই ধারাবাহিকতায়, এই উদ্ধার অভিযানের ধারাবাহিকতায় আজকে আমরা পশ্চিম চিলা হলদি ইউনিয়নে অভিযান পরিচালনা করি। সেখানে আমরা একজন নারী আসামিকে প্রায় 1 কেজি গাঁজা সহ আমরা উদ্ধার সহ তাকে ধৃত করেছি। এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। সিলেটের গোয়াইনঘাটে ইউএনও ওসির সঙ্গে টেলিভিশন সাংবাদিক ইউনিয়ন বৃহত্তর জৈন্তার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেটের জৈন্তা গোয়াইনঘাট কোম্পানিগঞ্জ কানাইঘাট উপজেলায় কর্মরত টেলিভিশন সাংবাদিকদের নিয়ে গঠিত টেলিভিশন সাংবাদিক ইউনিয়ন বৃহত্তর জৈন্তার অস্থায়ী কার্যালয় জাফলং মামার বাজারে সংগঠনের সভাপতি হুমায়ুন আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সালমান শাহর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী। নারায়ণগঞ্জের রূপগঞ্জে দরিদ্র অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ 1 আসনের রূপগঞ্জ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া। অনুষ্ঠানে দরিদ্র অসহায় নারীদের স্বাবলম্বী করে তুলতে তাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। পাশাপাশি বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সহায়তা এবং স্বেচ্ছাসেবী সংস্থার অনুদান চেক প্রদান করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয় থেকে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় গাজীপুর সদর উপজেলায় প্রশিক্ষণপ্রাপ্ত দরিদ্র নারীদের মধ্যে সেলাই মেশিন, দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল ও বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গাজীপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর 3 আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজিজুর রহমান, গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ আবু তাহের মুসল্লি, সদস্য সচিব আলহাজ আবু বকর সিদ্দিক। কুড়িগ্রামে পরিবেশ সুরক্ষা ও জলবায়ু ন্যায্যতার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা নারী অ্যাসোসিয়েট ফর রিভাইভাল অ্যান্ড ইনিশিয়েটিভের উদ্যোগে কমিউনিটি অ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস অ্যান্ড নেটওয়ার্ক প্রকল্পের আওতায় এই কর্মসূচির আয়োজন করা হয়। এই সময় জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত মানুষের অধিকার নিশ্চিত, পরিবেশ সুরক্ষা এবং জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠার দাবি জানানো হয়। চাঁদাবাজি বন্ধ ও চাঁদাবাজি প্রতিরোধ করায় টঙ্গী বাড়িয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মেহেদী হাসান রাসেলের উপর হামলার প্রতিবাদে বরিশাল সদর উপজেলার লাহারহাট লঞ্চঘাট ও মাছবাজার এলাকায় মানববন্ধন করেছেন এলাকাবাসী। টঙ্গী বাড়িয়া ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠন সহ স্থানীয়রা মানববন্ধনে অংশ নেন। এই সময় বিষয়টি সঠিক তদন্ত করে বিচারের দাবি জানানো হয়। মানব সেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল ও সম্প্রসারিত করার প্রত্যয়ে গাইবান্ধায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে আলোচনা সভা, নতুন সদস্য সংগ্রহ, তহবিল সংগ্রহ অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক সংস্থা IFRC ও সুইস রেড ক্রসের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে রেড ক্রিসেন্টের সদস্য সহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক ও রেড ক্রিসেন্ট সোসাইটির গাইবান্ধা ইউনিটের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা 2 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল করিম, জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, জেলা বিএনপি সাধারণ সম্পাদক মাহবুদুন নবী টিটুল সহ অনেকে। পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার 5 নং রামপুর ইউনিয়নে জশনী জুলুস অনুষ্ঠিত হয়েছে। সকালে গাউসিয়া কমিটি বাংলাদেশ 5 নং রামপুর ইউনিয়ন শাখার উদ্যোগে বদরখোলা বাজার দক্ষিণ বড় সুন্দর হেদায়েতুন্নূর জামে মসজিদ মাঠ থেকে জুলুসটি বের হয়। এতে স্থানীয় ধর্মপ্রাণ মুসলিম ও নবী প্রেমীরা অংশ নেন। এই সময় গাউসিয়া কমিটি ঈদে মিলাদুন নবী উদযাপন পরিষদের নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এদিকে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মহিমান্বিত রবিউল আউয়াল মাসকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা ও র্যালি।
শোভাযাত্রাটি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড় প্রদক্ষিণ করে বন্দরটিলা আলিশা রহমতুল্লাহ জামে মসজিদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ। সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা এতে অংশ নেন। বান্দরবানের ধোপাছড়ি ইউনিয়নের পবিত্র জশ্ন জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সকালে ধোপাছড়ি তৈয়বিয়া সাবিরিয়া আজিজিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটি ও গাউসিয়া কমিটি বাংলাদেশ ধোপাছড়ি ইউনিয়ন শাখার ব্যবস্থাপনায় আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে বর্ণাঢ্য জশ্ন জুলুস বের করা হয়। জুলুসটি ধোপাছড়ি ইউনিয়নের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় তৈয়বিয়া সাবিরিয়া আজিজিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে বিভিন্ন বয়সী ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। পরে মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে আলোচনা সভা ও মাহফিল অনুষ্ঠিত হয়।